তারা 5 জন, না মেনলি 4 জন, কারণ বদরুলকে সরিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি গর্ত খুঁড়ে সেই মন্দিরের ঘরটার ভিতরে ঢুকে পড়েছে আমাদের অপু। এইবার কি হবে সেইটাই জানবো আমরা আজকের পর্বে। ছাদটা খুব বেশি উঁচু ছিল না, তাই সহজেই নিচে নেমে গেলাম আমি। উপর থেকে রঞ্জু ছাদের ফুটাতে মুখ লাগিয়ে জিজ্ঞাসা করলো, কিরে, কি অবস্থা? সব ঠিক আছে? আমি তখন মাথা নেড়ে বললাম, হ্যাঁ রে, এখন পর্যন্ত তো সব ঠিকই আছে। আমি একটা নিঃশ্বাস নিলাম। ঘরটাতে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ। একটা ঘর যদি মাটির নিচে শখানেক বছর ধরে বন্ধ থাকে, ভ্যাপসা গন্ধ হতেই পারে। কুসুম ওপর থেকে জিজ্ঞাসা করলো, ভিতরে কি আছে? এখনো দেখিনি ভালো করে, দেখি তারপর বলছি, আগে মোমবাতিটা জ্বালাই, থামো। আমি ব্যাকপ্যাক থেকে মোমবাতিটা বের করে জ্বালাই। অন্ধকারটা দূর না হয়ে মনে হলো জমাট বেঁধে গেল। শুধু মোমবাতির আলো যেখানে, সেইটুকু দেখা যায়। অন্য জায়গাগুলো কেমন যেন আরও বেশি অন্ধকার হয়ে গেল। আমি মোমবাতিটা হাতে নিয়ে চারপাশে তাকালাম। ঘরটার দেয়াল ঘেঁষে বেশ কয়েকটা মূর্তি। দুর্গাপূজার সময় প্রতিমা দেখে দেখে কিছু দেবদেবীকে চিনি অবশ্য, কিন্তু এই মূর্তিগুলো তাদের কেউ না। দুর্গাপূজায় প্রতিমাগুলো বেশ হাসি খুশি, কিন্তু এই মূর্তিগুলো মোটামুটি ভয়ঙ্কর। দেখে কেমন যেন গাটা ছমছম করে। ঘরটার মাঝামাঝি একটা সিন্দুক, সেটা ঘুরে দেখতে গিয়েই আমি চিৎকার করে থেমে গেলাম। উপর থেকে রঞ্জু ভয় পাওয়া গলায় বলে ওঠে, এই কি হয়েছে? আমি কাপা গলায় বললাম, কঙ্কাল রে। অবশ্য দেখে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ের কঙ্কাল। 100-150 বছর আগে এই মেয়েটা যে কাপড় পরেছিল, এতদিন পরেও কিছু কিছু তার শরীরে আছে। শুধু তাই না, মাথার মাঝে অল্প চুলও আছে, হাতে গলায় অলংকার। মেয়েটা সিন্দুকটা ধরে রেখেছে। এভাবেই মনে হয় যক্ষিণীরা ধন সম্পদ রক্ষা করে। আমি চারপাশে তাকালাম। বাইরে কোনো সোনার কলসি নেই। যা আছে মনে হয় এই সিন্দুকের ভেতরেই আছে। সিন্দুকটার বড় ডালাটা একটা বিশাল তালা ঝুলছে। সিন্দুকের কবজা সিঙ্গুতের করাতে জং ধরে গেছে। আমি হাত দিয়ে নেড়ে দেখলাম, জোরে চাপ দিলে হয়তো ভেঙে যাবে। আমি ভাবলাম ওদেরকে বলি খন্তাটা নিচে ফেলতে, তাহলে চার দিয়েই তালাটা ভেঙে ভিতরে দেখতে পারি কি আছে। কিন্তু মনে হলো এই বিশাল অ্যাডভেঞ্চারটা সবাইকে নিয়ে করা উচিত, একা একা করা ঠিক হবে না। ওপর থেকে কাউসার বলে, এই সিঁড়িটা পাইছো? কোন দিকে বলো তো? আমি তখন সিঁড়িটা খুঁজতে থাকি, একটু খুঁজে পেয়ে যাই। ঘরটা ছোট, তাই কোনো কিছুই খুঁজে বের করতে সময় লাগছিল না। সিঁড়িটা ইট পাথরে ঢেকে আছে। আমি কাছে গিয়ে মাটি সরিয়ে পা দিয়ে ওপরে উঠে দাঁড়ালাম। ছাদে অবশ্য একটা কাঠের পাতাতন ছিল, সেটা ভেঙে ওপর থেকে মাটি নিচে পড়ে ভরাট হয়ে গেছে। পাটাতনের কবজায় একটা ভাঙা কাঠ এখনো ঝুলে আছে। আমি আবার গর্তের দিকে ফিরে বললাম, এই সিঁড়িটা পেয়েছি। কাউসার বলে, গর্ত থেকে কোন দিকে? এই দিকে 5 কদম দূরে। এই দিক মানে কি পূব দিক? আর আমি পূর্ব পশ্চিম চিনি না, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। গ্রামে এসে আরেকটা জিনিস আবিষ্কার করলাম, গ্রামের মানুষের দিকের জ্ঞান খুবই ভালো। তারা সবসময় বলতে পারে উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক কোনটা। খুবই আজব। আমাকে দেখিয়ে দিল, আমার কেন জানি মনেই থাকে না। আমি বললাম, আমাকে কোদাল না হলে খন্তাটা দাও তো, আমি নিচে থেকে মাটিটা সরাই। আর শোনো, তোমরা উপরে থেকে সরাও, তাহলে সিঁড়িটা তাড়াতাড়ি বের হয়ে যাবে, তখন সবাই নামতে পারবা। রঞ্জু চিৎকার করে বলে, গুড আইডিয়া তো অপু, আমি বলেছিলাম না তোর চেহারাটা কি কেমন। রঞ্জু, ভালো হবে না, প্লিজ থাম তুই। রঞ্জু তারপরেও বলতে লাগলো, এবং ওপর থেকে সবার হাসির শব্দ শুনতে পেলাম আমি। মনে হচ্ছে এই কথাটা এখন সবার জন্য একটা স্লোগানের মতো হয়ে গেছে। আসলে কি আমার চেহারাটা বোকার মতো? মানুষের চেহারা কি বোকার মতো হতে পারে? আশ্চর্য। কেউ একজন ওপর থেকে কোদাল ফেললো। আমি সেটা দিয়ে সিঁড়ির ওপর থেকে মাটি পরিষ্কার করতে থাকি। রঞ্জু, কাউসার আর কুসুম উপর থেকে মাটি পরিষ্কার করতে থাকে। নিচে অবশ্য মাটি নরম। আমি খুবই তাড়াতাড়ি উপরে উঠতে থাকলাম। বাইরে মনে হয় মাটিগুলো বেশ শক্ত, তাদের বেশ সময় লাগলো। কিন্তু ঠিক কোথায় মাটি সরাতে হবে সেটা না জানার কারণে তারাও আস্তে আস্তে সিঁড়ির কাছাকাছি চলে আসলো। ঘন্টা খানেক টানা পরিশ্রম করার পর সত্যি সত্যি সিঁড়ির মুখটা খুলে গেল। মাটি সরিয়ে তারা নিচে নেমে আসে। প্রথমে কুসুম, তারপর রঞ্জু, সবশেষে কাউসার। বজুল নাই, তাই এই বিশাল অংশটাই আনন্দ নিতে পারল না।
মোমবাতিটা প্রায় নিভু নিভু হয়ে গেছিল। আমরা আরেকটা মোমবাতি জ্বালাই। তারপর ঘরের মাঝামাঝি সিন্দুকটার কাছে আসি আমরা। সবাই কঙ্কালটাকে দেখলো। একজন মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম একটা মেয়েকে যক্ষিণী করার জন্য মেরে ফেলতে পারে জানি না বাবা। কাউসার বলে তখন, এই সিন্দুকটা খুলে ফেলি। কুসুম বলে, খোলো খোলো। কাউসার হাতের শাবলটা দিয়ে তরোয়ালটাতে ঘা দিল। জংধরা তালা প্রথম আঘাতে ভেঙে গেল। আমরা সিন্দুকের ডালাটা সাবধানে টেনে উপরে তুললাম। সিন্দুকের ভেতর পাশাপাশি 3টা কলসি। কলসির মুখে ধাতব ঢাকনা। আমি ঢাকনাটা সরাই, দেখতে পাই ভেতরে চকচক করছে সোনার মোহর। 3টাই একই রকম। আমরা 3জন একজন আরেকজনের দিকে তাকালাম। কাউসার তার জিন্দা তাবিজ বের করে সেটাকে চুমু খেয়ে বলল, মাইয়া রে মাইয়া রে। কেন বললো বুঝতে পারলাম না। কুসুম বলল, এখন এখন কি করব? রঞ্জু বলে, খাবো, খিদে পেয়েছে। আমি আর রঞ্জু জন্মেও কিছু রান্না করিনি, তাই আজকে রান্না করতে দেওয়া হয়েছে আমাদেরকে। না, অবশ্যই না। অবশ্য পাশে কুসুম আর কাউসার বলে দিচ্ছে কি করতে হবে। পানি বেশি নাই, কাজে আমরা ধোয়াধুয়ি ঝামেলাতে যাইনি। জ্ঞানের সাগর রঞ্জু অবশ্য বলেছে, ফুটন্ত পানিতে তাপমাত্রায় কোনো জীবাণু বেঁচে থাকে না, অতএব ধোয়া লাগবে না। রান্না করার সবচেয়ে কঠিন অংশটা হচ্ছে আগুন জ্বালানো। 3টা ইট দিয়ে চুলা তৈরি করে মাঝে কাঠ খুঁটো দিয়ে আগুন জ্বালানো হয়েছে। রান্নার এই সময়টা সবচেয়ে কঠিন। ধোঁয়ার উৎপাতে নাক মুখ দিয়ে সারাক্ষণ পানি পড়ছে। আগুন ধরে গেলে চুলার উপর ডেচকিটা বসিয়ে তার মাঝে চাল ডাল আলু কেটে দিয়েছি, সাথে কাঁচা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। যদিও বদরুলকে লবণ আনতে পাঠানো হয়েছে, কিন্তু আসলে তো আমাদের লবণ আছে। চাল ডাল আর আলুর মাঝে একটু লবণ আর খানিকটা হলুদের গুঁড়াও ছিটিয়ে দেওয়া হয়েছে। সেখানে খানিকটা তেল ঢেলে চুলার আগুনে গরম করতে দেওয়া হচ্ছে। যখন সব কিছু একটু ভাজা ভাজা হয়েছে তখন ভেতরে পানিও ঢেলে দিয়েছি। কুসুম বলেছে, যখন পানি ফুটতে শুরু করবে তখন ডিমগুলা ভেঙে আগুনের আঁচ কমিয়ে দিতে হবে। তারপর আর কিছু করার নেই। যখন সব সিদ্ধ হবে তখন রান্না শেষ। রান্না করা তো সোজা, আমি অবশ্য জানতাম না। কাউসার বলেছে, আমরা যে পদ্ধতিতে রান্না করছি সেটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, এবং আসল পদ্ধতি নাকি অনেক জটিল। শর্টকাট পদ্ধতিতে কোনো কিছু রান্না করা যায়, যে কোনো কিছু, মাংস থেকে পায়েস পর্যন্ত সব কিছু শর্টকাট পদ্ধতিতে রান্না করা যায়। আশ্চর্য, এই তথ্যটা আমরা আগে জানতাম না। যাই হোক, আমরা যখন রান্না করছি তখন কুসুম আর কাউসার মিলে গোপন কুঠুরির গর্তটা ঢেকে রাখার ব্যবস্থা করছে। গর্তটার উপর কাঠখুঁটো দিয়ে উপরে ইট পাথর ফেলে মাটিটা ঢেকে দেওয়া হয়েছে, হঠাৎ করে যাতে কেউ এসে বুঝতে না পারে যে এখানে একটা গর্ত আছে। মাটি খোঁড়াখুড়ির কারণে জায়গাটা কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে। আমরা সেটা একটু গুছিয়ে নিলাম। আমাদের রান্না শেষ করতে বেশি সময় লাগলো না। কুসুম বলল, একবার পানি ফুটে ওঠার পর 15 মিনিটের বেশি সময় লাগে না। রান্না শেষ হওয়ার পর আমরা খেতে বসে গেলাম। তখন আমাদের মনে পড়লো বদরুলকে যে লবণ পাথরে আনার জন্য পাঠানো হয়েছিল, বদরুল কিন্তু এখনো ফেরেনি। ব্যাপারটা একটু দুশ্চিন্তার, কিন্তু এখন তার জন্য অপেক্ষা করা যাবে না। আমরা খাওয়ার শুরু করে দিলাম। আমি জানি বললে কেউ বিশ্বাস করবে না, সবাই বলবে নিজে রান্না করেছি বলে বলছি, কিন্তু খাবারটা মুখে দিয়ে মনে হলো এটা কোনো এলেবেলে লেভেলের ঘ্যাট টাইপের রান্না না। আমাদের মনে হলো আমরা অমৃত খাচ্ছি। এত সুস্বাদু খাবার এর আগে আমরা কবে খেয়েছি মনে করতে পারবো না। যে মোরগটাকে জবাই করার কথা ছিল সে পা বাঁধা অবস্থায় আশেপাশে চুপচাপ বসে ঢুলু ঢুলু চোখে আমাদের দিকে তাকিয়েছিল। আমাদের দয়া হলো এবং আমরা তাকেও একটু খেতে দিলাম। রঞ্জু মুখে খাবার দিয়ে বলল, ফ্যান্টাস্টিক! খিচুড়ির সবচেয়ে ভালো জিনিস কি জানিস? সবাই জিজ্ঞাসা করলো, কি? এর ভিতরে স্টার্চ আছে, ভেজিটেবল আছে, প্রোটিন আছে, লিগুমি আছে এবং সব রকমের খনিজ লবণ আছে, ইভেন মাইক্রো নিউট্রিয়েন্টও আছে। কুসুম ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, মাইক্রোনিউট্রিয়েন্ট? কোথা থেকে সেটা আনলা তুমি? ময়লা থেকে। আশ্চর্য, আমরা সব কিছু না ধুয়ে রান্না করেছি না। আরে মাইক্রো নিউট্রিয়েন্টের সেটাই হচ্ছে সোর্স। আমি একটু ধমক দিয়ে বললাম, এই ছেলে, বাজে কথা বলবি না। কুসুম বলল, আরে যাই বলো, তবে খাবার রান্না কিন্তু ভালো হয়েছে। কাউসার দাঁত বের করে হেসে বলল, ভালো লাগছে কারণ পেটে খিদা আছে রে। পেটে খিদা থাকলে ঘাস পাতা অমৃতের মতো লাগে। আমি বললাম, হ্যাঁ, এত মাটি কুপিয়েছি, খিদা তো লাগবেই। কুসুম বলে,
তবে মাটি কুপানো সার্থক। আমার দিকে তাকিয়ে বলল, অপু, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি 2 টাকার কবিতা পড়ে কোটি টাকার গুপ্তধন বের করে ফেললে। আমি একা করিনি তো, সবাই মিলে করেছি আমরা। আচ্ছা বাদ দাও, বলো এখন আমরা এটা নিয়ে কী করব? মানে এটা যদি ছোটোখাটো ব্যাপার হতো আমরা নিজেরা নিয়ে যা খুশি করতে পারতাম, কিন্তু এটা তো ছোটোখাটো ব্যাপার না। এইটার জন্য AK-47 ওয়ালা আমেরিকান কোম্পানি এসে বসে আছে, এটা তো আমাদের হাতের বাইরে। তখন কাউসার মুখটা গম্ভীর করে জিজ্ঞাসা করে, তাই তাই আমাকেও কি হবে তাইলে? আমরা কি করবো তাইলে? আমেরিকান কোম্পানিগুলো ছিনতাই করার আগেই আমাদেরকে বড় মানুষের কাছে নিয়ে গিয়ে যেতে হবে। ময়টা গেলেও না, এত কষ্ট করে বার করছি, এটা আমাগো, এখনই ভাগাভাগি করে নিমু। কুসুম জিজ্ঞাসা করলো, কীভাবে ভাগাভাগি করবি তুই? শোন, তুই আর আমি এক কলসি, আর অঞ্জুর 1 কলসি, বদরুল আধা কলসি, বাকি আধা জিন্দাপীরের মাজার। কুসুম চিৎকার করে বলল, এত কষ্টের গুপ্তধন তুই মাজারে দিয়ে দিবি? তোর মাথা খারাপ হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, বাকি আধা কলসি চ্যাঙ্গাকুতা গ্রামে দিয়ে বড় শহীদ মিনার বানামু, হবে? আরে এর ভিতরে সোনার মোহর আছে, তুমি কোথাও বিক্রি করতে পারবে না। যেখানে নেবে সেখানে জিজ্ঞাসা করবে তুমি এটা কোথায় পেয়েছো। এটা রাষ্ট্রীয় সম্পত্তি কাউসার। আরে যাই বলিস তোরা, বড় মানুষদের খবর দিতেই হবে। আমরা 2জন এখানে থাকি আর বাকি 2জন গ্রামে যা, গ্রামে যে বড় মানুষদের খবর দে, সবার আগে সাংবাদিকদের খবর দে, যাতে খবরটা ছড়িয়ে পড়ে। কাউসার কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই আমরা বদরুলকে দেখতে পাই। সে হেলতে দুলতে আসছে, তার হাতে একটা লবণের প্যাকেট আর ঘাড়ে একটা পানির বোতল। সবচেয়ে যেটা বিচিত্র, তার গলা থেকে একটা স্মার্টফোন ঝুলছে। তার থেকেও বিচিত্র, বদরুলের এক গাল থেকে অন্য গাল ভরা জোড়া হাসি। আমি এর আগে কারো মুখে কখনো এত বড় হাসি দেখিনি। আমরা প্রায় চিৎকার করে বললাম, এই তোর গলায় ওটা কি? স্মার্টফোন। স্মার্টফোন কোথায় পেয়েছিস? নায়িকা ম্যাডাম দিয়েছে। কি কি বললি? আরে নায়িকা ম্যাডাম দিয়েছে। নায়িকা ম্যাডাম তোকে স্মার্টফোন কেন দিল? কি বলছিস তুই? এটা এই ফোন কাজ করে নাকি খেলনা ফোন? বদরুল কথার উত্তর না দিয়ে পানির বোতল আর লবণের প্যাকেট রেখে ফোনটা সামনে ধরলো। তারপর বলল, এই সবাই হাসো। আমাদের হাসার অবস্থা নাই। অবশ্য বদরুল হাসার জন্য অপেক্ষাও করলো না, স্ক্রিনে চাপ দিয়ে ক্লিক করে কয়েকটা ছবি তুললো। তারপর স্মার্টফোনটা আমাদের দেখিয়ে বলল, দেখো দেখো কত সুন্দর ফটো। আমরা দেখলাম অপূর্ব ঝকঝকে ছবি, খেলনা ফোন না। টিসটাস মহিলা বদরুলকে ফোনটা দিয়েছে, কিন্তু কেন দিয়েছে? তোকে ফোন কেন দিয়েছে তুই কি বলবি? বদরুল ফোনটাকে আদর করতে করতে আরেকটা ছবি তুললো। ছবিটা দেখতে দেখতে বলল, মনে হয় খুশি হয়ে দিয়েছে। খুশি? তোকে দেখে খুশি হলো কেন? মনে হয় আমার সাথে কথা বলে খুশি হয়েছে। তোর সাথে কি এমন কথা হলো যে খুশি হয়ে গেল? যখন শুনিছে আমরা গুপ্তধন খুঁজে বার করে দিচ্ছি, তখন অনেক খুশি হয়েছে। আমরা ইলেকট্রিক শক খাওয়ার মতো একটা শখে চমকে উঠলাম। যেই জিনিসটা নিয়ে আমরা ভয় পাচ্ছি, বদরুল সেই কাজটাই করে এসেছে। যেই গুপ্তধন তাদের শত শত যন্ত্রপাতি, এক্সপ্লোসিভ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বের করার কথা ছিল, আমরা যে সেটা বের করে ফেলেছি। এই সুন্দর খবরটা বদরুল তাদেরকে সুন্দর করে দিয়ে এসেছে, এবং ব্যাপারটা মারাত্মক ভয়ের। আমি চিৎকার করে বললাম, কি কি বললে? তুমি সবই মহিলাকে বলে দিছো? না না, সব বলিনি। বদরুল তার ফোকলা দাঁত বের করে হাসলো, বলল, আমাকে অনেক কিছু খাওয়াইছে, বিরিয়ানি, রেজালা, দই, মিষ্টি, চকলেট সব খাওয়াইছে, কিন্তু আমি বলিনি। কি বলনি? বলিনি জায়গাটা কোনখানে। সত্যি বলনি? অনেক পাচড়াপাচড়ি করছে, কিন্তু আমি বলিনি। সত্যি বলছিস তুই? খোদার কসম বল। খুদার কসম, বদরুল বুকে হাত দিয়ে বলে, সান্নিপীরের কসম, জিন্দাপীরের কিরা, আমি বলিনি। রঞ্জু তখন বলে,
বলতে হবে কেন, ওর পিছে পিছে আসলে এমনিই পেয়ে যাবে। মনে হয় জায়গাটা অলরেডি তারা পেয়েও গেছে। বদরুল আরেকটা ক্লিক করে ছবি তুলে দিয়ে বলে, আরে না, কেউ আসেনি, আমি দেখেছি পিছন পিছন কেউ আসছে কি না। সত্যি কেউ আসেনি? হুম, কেউ আসেনি। আরে আমি অনেক ঘুরে আইছি তো, সেই জন্য অনেক দেরি হয়েছে। প্রথমে বাড়ি গেছি, সেখান থেকে বাজার, সেখান থেকে স্কুল, সেখান থেকে নদীর ধার, সেখান থেকে নুরা পাগলার বাড়ি। পিছন পিছন যাইছিল, সে আর বেশি দূর আসে নাই, তো বিরক্ত হয়ে চলে গেছে। বদরুল তার ফোকলা দাঁত বের করে আবার সেই বিশাল লম্বা হাসিটা দিল। কাউসার রেগে মেগে বলল, এই ছেলে, তোর ওই নায়িকারে গুপ্তধনের কথা বলা ঠিক হয়নি, একবারে ঠিক হয়নি। কি করবো আমি? নদীর ঘাটে দেখা হলো নায়িকা ম্যাডামের সাথে, আমারে জিজ্ঞাসা করলো তোমরা কি করো, আমি বলে দিছি আমরা গুপ্তধন খুঁজি, মিশা কথা তো কইনি। উফ রে, বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। এখন তো আর কিছু করারও নাই। এখন বড় মানুষদের খবর দিতে হবে তাড়াতাড়ি, সাংবাদিকদের খবর দিতে হবে তাড়াতাড়ি। বদরুল আরেকটা ছবি তুললো, তারপর বলল, এই এই, তোমরা কি গুপ্তধন পাইছো? কুসুম বলল, পাইছি। খুদার কসম বলো। খোদার কসম। আমারে দেখাও না। বলে সে লাফ দিয়ে উঠল। কাউসার বলল, থাম, আমরা আগে খেয়ে উঠি। বদরুল ছটফট করে আর স্মার্টফোন দিয়ে এদিক সেদিক দাঁড়ায় আর ছবি ক্লিক করে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না এই ছোট একটা বাচ্চাকে স্মার্টফোন কিভাবে দিয়ে দেয়। এমনি এমনি তো দিবে না, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, কিন্তু সেটা কি আমি কিছুতেই ভেবে পেলাম না। বদরুল গুপ্তধন খোঁজার কথা বলে দিয়েছে, এটা শোনার পর আমাদের একটু মেজাজ খারাপ হয়ে গেছে। একটু না, বেশ ভালোই মেজাজ খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু তো করার নাই, বড়দেরকে এখনই খবর দিতে হবে। বদরুলকে দেখানোর জন্য আমরা আবার সেই সিঁড়ি দিয়ে মন্দিরের নিচের কুঠুরিটাতে গেলাম। সিন্দুক খুলে বদরুলকে 3টা কঞ্চি দেখালাম, সিন্দুককে ধরে রাখা কঙ্কালটাও দেখালাম, কলসির ভেতরে সোনার মোহরগুলোকেও দেখালাম। বদরুল ক্লিক ক্লিক করে ছবি তুলল। আমরা নিজেরাও তার স্মার্টফোন দিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। বদরুল হাতে স্মার্টফোন নিয়ে টিপাটিপি করছি, তখন হঠাৎ ইলেকট্রিক শক খাওয়ার মতো করে বুঝে গেলাম কেন টিস্টাস মহিলাটা বদরুলকে স্মার্টফোন দিয়েছে। আমি চিৎকার করে বললাম, এই সর্বনাশ হয়ে গেছে। সবাই ঘুরে তাকালো, ভয় পাওয়া গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বদরুলকে আর বাদ দে, ফোনটা কেন দিয়েছে বুঝিস নি তোরা? কেন? আর এই ফোনে জিপিএস আছে রে, ফোন দিয়ে ট্র্যাক করছে বদরুলকে, ওরা দেখেছে বদরুল কোথায় যাচ্ছে। সবাই একসাথে বলে উঠে, সর্বনাশ। কুসুম ভয় পাওয়া গলায় বলে, উফ, তাহলে এখন কি করব? ফোনটা বন্ধ করি, কিন্তু যা করার আমরা তো অলরেডি করেই ফেলেছি, বদরুলকে সব দেখিয়েও ফেলেছি, স্মার্টফোনের ছবিও তুলে ফেলেছি। জানি না ফোনটা বন্ধ করে লাভ হবে কি না, সব তো অনেক দেরি হয়ে গেছে। কেন দেরি হয়েছে কেন? উফ, সবাই চুপ, শুনতে পাচ্ছিস কিছু? সবাই চুপ করলো এবং সবাই শুনতে পেল মানুষজন কথা বলছে। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, শুনলাম সিঁড়িতে কয়েকজন মানুষও নামছে। সবার সামনে AK-47 হাতে একজন, তার পেছনে টিস্টাস মহিলা এবং তার পেছনে আমেরিকান সাহেব। টিস্টাস মহিলা শব্দ করে হাসলো, তারপর বলল, হ্যালো ইয়াং ম্যান অ্যান্ড ইয়াং লেডি, তোমাদের পেয়ে গেলাম। আমাদের পরিশ্রম বাঁচিয়ে দেওয়ার জন্য মেনি 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 থ্যাঙ্কস।